আলোচনা ভেস্তে গেলে ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ৮০০ মার্কিন ও ১৩০০-র বেশি ইসরায়েলি সেনা নিহতের দাবি তেহরানের। এবং নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক র্যাপার বলেন্দ্র শাহ। দেখছেন এটি নিউজ। দেশে বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি মেহেদি বৃথা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান শান্তি আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র ইরান জুড়ে চূড়ান্ত হামলার পরিকল্পনা করছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির এক সংবাদ মাধ্যম। শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। যুদ্ধ বন্ধে বারবার তেহরানের সঙ্গে আলোচনার দাবি করে আসছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে তেহরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে আরও 10 দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের অনুরোধে তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সময়সীমা 10 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন তিনি। কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই সামরিক প্রস্তুতিও জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আলোচনার সমান্তরালে পেন্টাগনকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে ইরানকে দেওয়া ট্রাম্প প্রশাসনের 15 দফা প্রস্তাব মেনে নিতে তেহরান ব্যর্থ হলে বা কোনোভাবে আলোচনা ভেস্তে গেলে আগাম হুঁশিয়ারি ছাড়াই শুরু হবে অভিযান। ট্রাম্পের এই পরিকল্পনায় লক্ষ্যবস্তু হতে পারে ইরানের প্রধান বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক স্থাপনা ও জ্বালানি খাতের প্রাণকেন্দ্র খার্কদ্বীপ। এদিকে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের বিপরীতে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। পাল্টা 5 দফা দাবি জানিয়ে তেহরানের পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে ইরানের ওপর সব ধরনের সামরিক হামলা ও টার্গেট কিলিং বন্ধ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ শুরু করবে না এমন শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা চায় তেহরান। এছাড়া চলমান যুদ্ধের ক্ষতিপূরণ, আঞ্চলিক শান্তি নিশ্চিত ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে তেহরানের এমন পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু ইরান নয়, স্থিতিশীলতা ফিরতে পারে গোটা মধ্যপ্রাচ্যে। অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে নতুন করে আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য, যার সরাসরি প্রভাব পড়বে হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথগুলোতে। পাশাপাশি তীব্র জ্বালানি সংকটে পড়তে পারে বিশ্ব। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চলমান সংঘাতে ৮০০ মার্কিন ও ১৩২১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন তথ্য জানান দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি দুর্বল হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। শেখার্চি আরও বলেন, মার্কিন সেনাবাহিনী এখন এতটাই বিপর্যয়ের মুখে রয়েছে যে নিজেদের সামরিক ঘাঁটি ছেড়ে সাধারণ নাগরিকদের ব্যবহৃত হোটেলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে তারা। বেসামরিক স্থাপনাকে ঢাল হিসেবে ব্যবহার করার এই কৌশলকে মার্কিন বাহিনীর চরম পরাজয় ও আত্মরক্ষায় তাদের অক্ষমতারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন শেখার্চি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেনা সংকটে নিজেদের বাহিনী ভেঙে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এই সতর্কবার্তা দেন তিনি। বৈঠকে 10টি রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা উল্লেখ করে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, জনবল সংকটের কারণে খুব শিগগিরই সেনাবাহিনী নিয়মিত বা সাধারণ সামরিক অভিযান পরিচালনার সক্ষমতাও হারাতে পারে। সেনাপ্রধান সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ভেঙে পড়বে ইসরায়েলি বাহিনী। বর্তমানে সেনাবাহিনীতে জরুরিভাবে প্রায় 12,000 নতুন সেনার প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন ও বাধ্যতামূলক সামরিক সেবায় মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান।
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। তেল বিক্রি করে প্রতিদিন $14 কোটি আয় করছে ইরান। তেলের বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি কর স্থগিত করল ভিয়েতনাম। বিরতির পর আবার স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক র্যাপার ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির তরুণ নেতা বলেন্দ্র শাহ। শুক্রবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দায় ভুগতে থাকা হিমালয় কন্যা নেপাল রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও নতুন কর্মসংস্থান তৈরির দায়িত্ব এখন বলেন্দ্র শাহের কাঁধে। গত 5 মার্চের নির্বাচনে শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। যুদ্ধের মধ্যেও থেমে নেই ইরানের বৈদেশিক মুদ্রা উপার্জন। শুধু তেল বিক্রি করেই প্রতিদিন গড়ে $13.90 কোটি আয় করছে দেশটি। খবর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের। গণমাধ্যমটির দাবি, হরমুজ প্রণালী ব্যবহার করতে সক্ষম একমাত্র প্রধান রপ্তানিকারক দেশ হওয়ার পর অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান লাভবান হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে তেল বিক্রি করে কয়েক কোটি ডলার অতিরিক্ত আয় করেছে দেশটি। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে ইরান থেকে প্রতিদিন গড়ে প্রায় 10,60,000 ব্যারেল তেল রপ্তানি হচ্ছে। এই তেল প্রথমে খার্গ দ্বীপের টার্মিনালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে হরমুজ প্রণালী হয়ে বৈশ্বিক বাজারে পৌঁছায়। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্য বৃদ্ধি মোকাবিলায় অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল করতে সব ধরনের জ্বালানি কর স্থগিতের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। শুক্রবার এক বিবৃতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার মালয়েশিয়ার জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, তাদের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দ্রুত ছাড়পত্র দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি মালয়েশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ও কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ চলছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এজন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটে অন্য দেশের মতো মালয়েশিয়াও প্রভাবিত হয়েছে। দেশটি বিশ্বের অন্যতম বড় এলএনজি সরবরাহকারী দেশ হলেও অপরিশোধিত তেলের প্রায় 70% উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে মালয়েশিয়া। যথাযোগ্য মর্যাদায় দুবাই ও জেদ্দায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কনসুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন হয়। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা। এদিকে জেদ্দায় বৃহস্পতিবার প্রথম প্রহরে কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন জাতীয় পতাকা উত্তোলন এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেন। পরে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি ও রাজনৈতিক নেতারা, বাংলাদেশ বিমান প্রতিনিধি ও সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিরাও অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শেষ করছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আলোচনা ভেস্তে গেলে ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রে। 800 মার্কিন ও 1300-র বেশি ইসরায়েলি সেনা নিহতের দাবি তেহরানের। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক র্যাপার বলেন্দ্র শাহ। তেল বিক্রি করে প্রতিদিন $14 কোটি আয় করছে ইরান। এবং তেলের বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি কর স্থগিত করল ভিয়েতনাম।
দর্শক, এই ছিল ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে।